ঢাকা শহরে সংসার চালানো মানেই শুধু আয় না, বুদ্ধিরও লড়াই। অভাব, টানাটানি, মাসের শেষের হিসাব সব মিলিয়ে প্রতিটা দিনের যেন এক একটা পরীক্ষা। কিন্তু বিশ্বাস করুন, অল্প আয়েও যদি একটু বুদ্ধি খাটানো যায় তাহলে এই ঢাকাতেই সারা মাস সম্মানের সাথে সংসার চালানো সম্ভব। আর আজকে আমি সেটাই শেয়ার করব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কৌশল। আসসালামু আলাইকুম। মুমতাজ সংসার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আমার আন্টি আঙ্কেল, আমার আপু ভাইয়া এবং ছোট ছোট ভাই বোনেরা যারাই দেখছো আমার ভিডিওটি, সবাই আশা করি অনেক অনেক সুস্থ আছো এবং ভালো আছো। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছো, প্রথমেই রিকোয়েস্ট করে ফেলবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ফেলো। আর ইতিমধ্যে যারা এই কাজটি করে ফেলেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবং আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ বা কোনো কথা ভালো লেগে যায়, প্লিজ একটু ভিডিওতে লাইক দিয়ে দিও। কারণ তোমাদের একটি লাইক আমাকে কিন্তু অনেক অনেক উপকার করবে, আমার ভিডিওটিকে আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। সকাল থেকে ভিডিওটি শুরু করছি। হাসব্যান্ড চলে যাবে, যাওয়ার আগে ২ কাপ চা বানিয়ে ফেললাম দুজনের জন্য। আর আজকে করেছিলাম রামেন। এর আগের দিন আমি দেখিয়েছিলাম রামেন কিনেছি, তো রামেন বানিয়ে ফেলেছিলাম হাসব্যান্ডের জন্য আর আমার জন্য। তো রামেন আর চা খেয়েই আজকে নাস্তাটা শেষ করলাম। আসলে সকাল সকাল না অনেক কিছু মানে ভারী টাইপের নাস্তা খেতে খুব একটা ভালো লাগে না। এই টাইপের নুডলস, রামেন, তারপর স্যুপ নুডলস এই টাইপের আইটেমগুলা খেতে বেশি ভালো লাগে। আবার অনেক সময় আগের দিন আমি আলু ভাজি এগুলা করে রাখি বা সবজি যেকোনো একটা সবজি ভাজি করে রাখি। পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেয়ে নেই। তো আজকে এই টাইপের খাবার একঘেয়ে লাগছিল, তাই একটু রামেন করে নিলাম। খাওয়া-দাওয়া শেষ করে রান্না আমি দুপুর করব না। রান্না আমি ৩টা-৪টার দিকে করব। তারপরও সংসারে অনেকগুলো কাজ থাকে। সব আপনাদের সাথে অবশ্য শেয়ার করা হয় না। কিছুটা অফ ক্যামেরাতেও করে ফেলি, আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার লবণের যে কৌটা সেখানে লবণ ছিল না। আমি একটু লবণ রিফিল করে ফেলছিলাম। আর সাথে ভাতের টেবিলেও ছোট একটি লবণের কৌটায় লবণ রাখি, সেটাও একটু রিফিল করছিলাম। আসলে কাঁচা লবণ খাওয়া একদমই উচিত না। কিন্তু আমার হাসব্যান্ড খাওয়ার সময় তার কাঁচা লবণ লাগবেই লাগবে। মানে কোনোভাবেই এটাকে আমি অফ করতে পারছি না এই অভ্যাসটাকে। কি আর করা? ছোটকাল থেকে এই অভ্যাস তার। আসলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। কিছু কিছু অভ্যাস না মানুষ কেন জানি একদমই চেঞ্জ করতে পারে না। এই যে খাওয়ায় লবণ খাওয়াটা কতটা অস্বাস্থ্যকর, তারপরেও কিন্তু আমার হাসব্যান্ড খাবেই খাবে। আমাদের বাসায় তরকারিতে একটা লিমিটেড লবণ দিত। কিন্তু আমার বিয়ে হওয়ার পর আমি আমার হাসব্যান্ড কিংবা শ্বশুরবাড়িতে দেখেছি, ওরা তরকারিতে খুব এক্সেস লবণ খায়, মানে একদম কটা বলে না? সেরকম কটা হয়ে যায়। সাথে আবার খাওয়ার সময় আবার এক্সেস ওই যে কাঁচা নুনও খায়। মানে কিভাবে ওরা যে খায়, আমি এই কারণে আমার ভালো লাগে না খাবারগুলা খেতে ওনাদের বাসায়। কারণ এত লবণ হয়। তো কিছু করার নাই। গেলে তো খেতেই হয় শ্বশুর বাসায় গেলে। তো এই তো আজকে আমি কই মাছ রান্না করব। তো কই মাছগুলোকে আমি কিনে এনেছিলাম। স্বপ্নে তো বা মিনা বাজারে আজকাল কই মাছ কেটে বেছে একদম বিক্রি করে। তো আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো ওরা আর কি জ্যাতা মাছটাকে জাস্ট একটু মানে 50% এর মতন ক্লিন করে রাখে। বাকি 50% কিন্তু আমাকে বাসায় এসে করতে হয়েছে। এই যেমন আইসগুলা কিন্তু আমাকে আবার ছাড়াতে হয়েছে। প্রতিটা মাছের আইস কিন্তু ছাড়াতে হয়েছে। তারপর পেটটা ক্লিন করতে হয়েছে। মানে পুরা 50% কাজই কিন্তু আমাকে আবার করতে হয়েছে। মানে আমরা তো দেখি যে সুপার শপগুলাতে মাছ কি সুন্দর কেটে বেছে সেল করে। কিন্তু বাসায় এনে কিন্তু এগুলাকে আবারও সুন্দর করে ক্লিন করতে হয়। আর আমি এখানে একটা ইলিশ মাছও কিনে রেখেছিলাম। বেশ কিছুদিন হয়ে গেছে খাবো, খাবো করে খাওয়া হচ্ছিল না। আজকে যেহেতু কই মাছটাকে আবার ক্লিন করব, কাটবো, তাই ইলিশ মাছটাকে বের করে ফেললাম। কারণ এই টাইপের মাছগুলো কাটলে না মানে আবার ঠিকঠাক মতন করে রান্নাঘর ক্লিন করতে হয়। আর ইলিশ মাছটাকেও তাই একবারে ক্লিন করে কেটে রেখে দিব। আজকে ইলিশ মাছ রান্না করব না। আমি আর পরের দিন রান্না করব। তো আজকে একটু কেটে রেখে দিলাম যাতে রান্নার আগে আমার সুবিধা হয়। জাস্ট বের করে ফ্রিজ থেকে আমি রান্না করতে পারি। মানে কাজ সহজ করার জন্য, সময় বাঁচানোর জন্য যা, যা করার আর কি তাই করে রেখে দেই। তো আজকে কই মাছটা আমি রান্না করব পেঁয়াজ দিয়ে একদম ভুনা, ভুনা করে, মানে ভুনা, ভুনা বলতে পারেন, অনেকটা তেল কইও বলতে পারেন। কিন্তু আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আর শেষে ধনেপাতা দিয়ে দেব। এভাবে কই মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো চলেন ভিডিওর শুরুতে যে টপিক নিয়ে কথা বলছিলাম না, ঢাকা শহরে সংসার চালাতে হলে কি লাগে? একটুখানি বুদ্ধি লাগে। মাসের শুরুতে যদি টাকাগুলো এলোমেলো হয়ে যায় তাহলে দেখবেন মাসের শেষটা খুব হয় কষ্টের। তাই আমি আগে থেকেই ঠিক করে নেই কোন টাকা বাজারে যাবে, কোনটা বিলের জন্য, আর কোনটা একদম নাড়াচাড়া করা যাবে না, ফিক্স থাকবে। ঢাকা শহরে আসলে প্রতিদিন বাইরে খাওয়া মানেই সংসারের উপরে চাপ। তাই সপ্তাহে একদিন একটু প্ল্যান করে রান্না করলে একই বাজারে ২-৩ দিনের রান্না কিন্তু বের হয়ে যায়। এই যেমন এই ছোট ছোট বুদ্ধিগুলোই কিন্তু মাসের শেষে একটি বড় রিলিফ দেয়। অনেকেই ভাবে আমার তো আয় কম, সঞ্চয় করব কিভাবে? কিন্তু সত্যিটা হলো
অল্প আয়েও যদি সঞ্চয় বুদ্ধি না থাকে, বড় আয়েও আপনি শান্তি পাবেন না, মানে সঞ্চয় করতে পারবেন না। ঢাকায় চলতে গেলে সবাইকে দেখাদেখি করে চললে হবে না, কারণ যার যার লাইফস্টাইল তার যার যেমন আয় তার তেমনই কিন্তু ব্যয়। আমাদের হলো হিসাব করে ভেবেচিন্তে একটু কষ্ট করে চলতে হবে। অভাব থাকলেই জীবন থেমে যায় না। ঢাকা শহরের এই কোলাহলের মাঝেই আমরা অনেক মধ্যবিত্ত মানুষ অল্প দিয়েই বড় স্বপ্ন বাঁচিয়ে রাখি। টাকা কম হতে পারে, কিন্তু বুদ্ধি, ধৈর্য আর পরিকল্পনা থাকলে এই ঢাকাতেই সারা মাস সংসার চালানো যায়, শান্তিতেই চালানো যায়। আমরা যারা ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে বাড়ি ভাড়া কিন্তু অনেক বেশি হাই। তাই বাসা ভাড়া যখন নিব, তখন আমরা একটু দেখে শুনে বুঝে নিব যে আমাদের কতটা সুবিধাজনক হচ্ছে, আমাদের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমরা বাড়ি ভাড়া নিচ্ছি কিনা। কাউকে দেখে একটা বড় ফুটানি করে বড় বাসা নিয়ে নিলাম অনেক ভাড়া, কিন্তু আমাদের সেই অনুপাতে আমাদের আয় নয়, আর কি মেইন টাকাটাই বাসা ভাড়ায় খরচ করে ফেলছি, এদিকে সঞ্চয়ের বেলা একদম জিরো। তাই এই ক্ষেত্রে একটু আমাদের প্ল্যান করে কাজ করতে হবে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে। তাই একটু বুদ্ধি করে সংসার চালাতে হবে, আর একটু ধৈর্য তো অবশ্যই রাখতে হবে। তাই মাসের শুরুতেই আমাদের বাজেটগুলোকে ঠিক করে নিতে হবে, কোন খাতে কোনটা আমরা খরচ করব। খাবার খরচ, বাচ্চাদের স্কুল খরচ, যাতায়াতের খরচ, আরও এরকম অনেক ধরনের কিছু খরচ থাকে, যার যার পরিবারের অনুপাতে সেই বাজেটগুলোকে আমাদের আগেই সংসারের শুরুতেই এগুলোকে আলাদা করে নিতে হবে। তাহলেই আমরা এখান থেকে কিছুটা হলেও সঞ্চয় করতে পারবো। কিছুটা না, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যতই আয় হোক না কেন, সেখান থেকে 10 থেকে 15% সঞ্চয় করতেই হবে। এভাবে একবার করে দেখুন, দেখবেন খুব সহজেই কিন্তু সঞ্চয় করতে পারছেন। আসলে আমি কিন্তু এই প্র্যাকটিসটা শুরু করেছি বেশ কিছুদিন হলো। আগে আমি একদমই সঞ্চয় করতাম না, মানে ইচ্ছা থাকলে হয়তো হয়ে উঠতো না। কিন্তু আমি কিন্তু এখন এইভাবে বাজেট করে করেই কিন্তু সঞ্চয় করি। প্রতি মাসে কিন্তু আমি প্রায় 1 থেকে 1,500 টাকার মতন সঞ্চয় করি। আর এই 1 থেকে 1,500 টাকা সঞ্চয় করে বছরে কিন্তু আপনার কত টাকা হয় জানেন? 15 থেকে 20,000 টাকা। কখনো বেশি, কখনো কম হয়। কিন্তু আপনাকে একটা অ্যামাউন্ট জমাতেই হবে। বছরে অন্তত 12,000 টাকা আপনাকে হাতে সঞ্চয় করতেই হবে। এই প্ল্যানটা যদি মাথায় রাখেন, দেখবেন সঞ্চয় কিন্তু একদম সহজ হয়ে গিয়েছে। তো চলুন, আমি তো অনেক জ্ঞানের কথা বললাম, এবারে আমার মাছ ভাজিটাকে আমি খুব মুচমুচে করে করে নিচ্ছি। কারণ কই মাছে অনেক কাঁটা থাকে, এটা একটু কাঁচা কাঁচা খেলে কাঁটাটা বেশি মানে আমার মুখে বাজে। তাই আমি কই মাছ যখনই খাই খুব ভালো করে কড়া করে ভেজে নিই। এখানে আমি 4টা কই মাছ রান্না করব, কিন্তু 3টা রান্না করব আর একটা মুচমুচে ভাজি রেখে দিব, কারণ আমার কই মাছ ভাজি খেতে বেশি পছন্দ। আমি ভাজিও খাবো, আবার ওই যে তেল কই করছি ওইটাও খাবো। কই মাছ আমার ভীষণ পছন্দের। মানে এটা না আমি এমনি এমনি খেতে পারি, মানে আমার কোনো ভাত টাত লাগবে না। মানে এমনি ইলিশ মাছ যেমন এমনি খাওয়া যায়, কই মাছ, পুঁটি মাছ এগুলো আমি এমনি এমনি খেতে পারি। আমার ভীষণ পছন্দের মাছ। আর আমার জামাই কেমন হয়েছে জানেন? আমার জামাইটা একদমই মাছ লাভার না। মানে মাছ রান্না করব ওইদিন শুনলে মুখটা কালো হয়ে যায়। মাছ কিনতে গেলেও কিনে, কারণ আমি যেহেতু মাছ খাই, আমার জন্য বাধ্য হয়ে মাছ কিনতে হয়। কিন্তু মাছ রান্না করে দিলে কাঁটা-টাটা ফেলে দিয়ে, মানে মাছের 50% ফেলে দিয়েই তারপরে খায়। তো কিছুই আর কি বলার নাই। অনেকেই আছেন এরকম মাছ একদম পছন্দ করেন না। তারপরেও মাছ খাওয়া কিন্তু অনেক ভালো। আমার হাসব্যান্ড একটু সবজি লাভার, সবজি তার বেশি পছন্দের। যেমন মুরগি-টুরগি, মুরগিও পছন্দ করে। কিন্তু সেটা অনেক মানে কাহিনী করে রান্না করতে হয়, কষিয়ে-টষিয়ে। মানে অনেক সময় ব্রয়লার মুরগিতে একটা গন্ধ হয় না? একটু গন্ধ হলেই সেই তরকারি আর খাবে না। তো অনেক কষ্ট আমার হাসব্যান্ডের জন্য রান্না করা আরকি। তো আমার ভিডিওতে যদি কোনো কথা খারাপ লেগে থাকে, বা ভিডিওর কোনো কথা যদি, বা ভিডিওর কোনো কিছুতে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন, প্লিজ প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন, পারলে শেয়ারও দিয়ে দিবেন। কারণ আমার ভিডিওটি আপনার মাধ্যমে আরও অনেকজনের মাধ্যমে পৌঁছে যেতে পারে, এবং আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। এটা যদি 1 জন, 2 জন, 3 জন, 10 জন, 100 জনের মাঝে পৌঁছে যায়, তাহলে আমার খুব ভালো লাগবে। রান্না আরও ভাজিও করেছিলাম, কিন্তু আপনাদের সাথে জাস্ট মাছটাই একটু শেয়ার করলাম। আর বিকালে হাসব্যান্ড ভাপা পিঠা নিয়ে এসেছিল, চিতই পিঠা নিয়ে এসেছিল। তো ভর্তা দিয়ে চিতই পিঠা খেয়েছিলাম আর ভাপা পিঠা। তো এই তো আজকে আমি আমার ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। সারাদিন কি করলাম ছোট করে একটু দেখিয়ে দিলাম। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।